আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার রুমে আসার জন্য পারমিশন নিয়েছিলি? আরিয়া কোনো কথা বলল না, এভাবেই আছে। আফরান এবার বুঝলো এই মেয়ের এই অভ্যাসটা যায়নি, ঘুম থেকে উঠে পৃথিবীর সবকিছু ভুলে যায়। তাই আবার ওই স্মিত হেসে এক হাতে আরিয়ার গাল আলতোভাবে স্পর্শ করে বলল, হয়েছে, আর কতক্ষণ? আরিয়া এবার শোয়া থেকে উঠে চারদিকটা একবার দেখে নিল। মিনিটের মাথায় নিজের অবস্থান বুঝে হকচকিয়ে উঠে দুহাতে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে চট করে নিজের ওপর থেকে কম্বলটা সরিয়ে আফরানের দিকে তাকালো। আফরান ও আলিয়ার দৃষ্টি বুঝে কপাল কুঁচকে বলল, আমার রুমে কখন আসলি? কারো রুমে আসতে হলে যে পারমিশন নিতে হয় জানিস না? নাকি এতটুকু সেন্স নেই নিজের মাঝে? আপনি কখন উঠলেন? আমি তো আসিনি, কিন্তু আমি তো এখানে ছিলাম না। আমি গিয়ে নিয়ে এসেছিলাম। তোর মনে হচ্ছে? সত্যি করে বল, কখন আমার কাছে এসেছিস? রাতে, তাই না? আবার দেখলাম আমাকে একদম সবটা দিয়ে জড়িয়ে আছিস। এসব কি একটু বলবি? নাকি আফরান চৌধুরীর প্রেমে একদম হাবুডুবু খাচ্ছিস অন্য মেয়েদের মতো? উফ, চুপ থাকবেন, আপনি অনেক অসুস্থ। এটুকু বলতে আফরান বলল, একদম অজুহাত দিবি না, বুঝলি? এটা বল যে আফরান চৌধুরীর স্পর্শ ছাড়া তোর ঘুম আসছিল না। আরিয়া এবার বিরক্তি নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে নামতে নামতে বলল, আপনি যা ইচ্ছা ভাবুন। আফরান আরিয়াকে নামতে না দিয়ে এক হাতে আকস্মিক হ্যাচকা টানে আবার নিজের পাশে শুয়ে দিল। আরে কি করছেন? ছাড়ুন বলছি। আমি তো ভেবেছিলাম মারবেন আপনি, এখন তো দেখছি। আরিয়ার কথা শেষ করতে না দিয়ে বলল, এভাবে বিয়েটা না হলে হয় না? দেখ আরু, এভাবে বিয়েটা হলে আমাদের বিপক্ষের মাস্টারমাইন্ড প্লেয়ার লোকগুলো এটা জেনে যাবে। এতে ওরা তোর ক্ষতি করার চেষ্টা করবে। আমার দুর্বল পয়েন্টে আঘাত দিতে পারলেই ওদের জিত হবে, আর এটাই ওরা চায়। জনতা সাজিয়ে এভাবে বিয়েটা করার ফল ভালো হবে না আমাদের জন্য। তুই জানিস, আমি জানি, এতে কি চলবে না? আফরানের কথাটা শুনে আরিয়ার চেহারা মুহূর্তে কালো হয়ে যায়। একদম বিরক্তিকর ছিল কথাগুলো। কেন হবে না বিয়ে? সবার সামনে স্ত্রী দাবি করতে এতই কেন আপনার সমস্যা? আর আমার জন্য কি ওই সব কাজ ছেড়ে দেয়া যায় না? আপনি তো কাল বললেন আমার জন্য এসবে লিপ্ত হয়েছিলেন, তবে আমার জন্য ছেড়ে। এটুকু বলতে আফরানের মাথা ভর্তি রাগে জমা হয়। এই মেয়েকে কখনো ভালোভাবে বোঝানোর বৃথা। লাগবে না একে বোঝানোর, যা ইচ্ছে করুক, আবার কি। কথাগুলো ভেবেই শোয়া থেকে চট করে উঠে আরিয়ার হাত ধরে টেনে খাট থেকে নামিয়ে টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, নেক্সট টাইম আমার কেয়ার করতে আসার দরকার নেই। তোর ওই অর্থ কেয়ার নিজের কাছেই রাখ। কথাটা বলেই মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। বিষয়টা এমন ভাবে হয়েছে যে আরিয়া কিছু বলতে চেয়েও বলতে পারেনি। যাক, শেষ পর্যন্ত শেষ হলো আমাদের চিন্তা ভাবনা। তা আয়াস, কতজন হবে আসবে? বাবা, দূরের আত্মীয় স্বজনের মোট সব মিলিয়ে 600 এর কাছাকাছি হয়ে গিয়েছে। তা তো জানতামই। আমার মামুনির বিয়ে বলে কথা, বড় সড়ো না হলে হয়? ভাইজান, এত কিছুর কি প্রয়োজন ছিল? আর এত শত লোকের কি দরকার ছিল? এতে তো অনেক খরচের বিষয়। জাফর হেসে বললেন, খলিল, তুমি আমাকে এখনো মনে হয় আপন ভাবতে পারোনি। মেয়েটা তোমার একার না। আসলে ভাইজান, আমি সেটা বলতে চাইনি। আসলে শুধু শুধু এত খরচ করে। কথার মাঝে আফরান ওপর থেকে শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নামতে নামতে বলল, আয়ুষ, সংখ্যাটা আবার বলতো। আফরানের গলা শুনে সবাই সেদিকে তাকায়। কিসের কথা বলছিস? একটু আগে যে বললি দূর থেকে দূরবর্তী নিকটাত্মীয় সহ কতজন হলো? 600 এর কাছাকাছি হবে, সবার পরিবারের সকল লোকদের মিলিয়ে। আফরান বাঁকা হেসে বলল, আমার বিয়ের ইনভাইট আমি করব, তোদেরকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। কে বলছো? হ্যাঁ, বড়দের সামনে নিজের বিয়ে বলে চেঁচাতে লজ্জা। জাফরের কথা থামিয়ে বলল, আমার বিয়ের কথা আমি না বললে কে বলবে? স্ট্রেঞ্জ,
আবারও বলছি, যা ইচ্ছে করো, বাট বিয়েতে কতজন আসবে সেটা আমার ইচ্ছেতে হবে। কথাটা বলে আফরান বাড়ির গেট বেরোয়। দেখলে সবসময় বাড়াবাড়ি ছাড়া এই ছেলের কাজ নেই। আচ্ছা বাবা ছাড় এইসব, যেটা ভালো মনে করবে সেটাই করুক। বিয়ে করতে যে এমনভাবে রাজি হয়েছে সেটাই তো অনেক। হ্যাঁ ভাইজান, আফরানের কথায় মন খারাপ করো না। তাছাড়া এত লোকজন এসে কি করবে? আমরা চেয়েছি যেন কেউ কটু কথা না বলতে পারে, সেই হিসেবেই হচ্ছে। অন্তত সবাই তো জানবে, এতেই চলবে। হ্যাঁ চাচা, আমারও মনে হয়। আর আফরান ব্রো নিশ্চয়ই ভেবেই বলেছে। আফরান অফিসে নিজের রুমে দাঁড়িয়ে আছে, স্ট্রংলি দুহাত পকেটে গুজে। কাঁচের দেয়ালটার ওপর থেকে লাল পর্দাটা সরিয়ে বাহিরে তাকিয়ে আছে। পেছনেই তানভীর কিছু শোনার আশায় সবেমাত্র এসেছে। শুধুমাত্র পরিচিত লোকজন ছাড়া একটা অতিরিক্ত মানুষ যেন ভেতরে না ঢুকতে পারে। পুরো বাড়ি যেন গার্ড দিয়ে ঘেরাও করা থাকে। তানভীর আফরানের কথার মানে বুঝতে পারল না, তাই প্রশ্ন করল। স্যার, ঠিক কিসের কথা বলছেন বুঝিনি, যদি একটু বুঝিয়ে বলতেন। কার বাড়ি, কিসের লোকজন? আফরান তানভীরের দিকে ঘুরে কপাল কুঁচকে বলল, কিসের কাজ করিস? নিজের বসের সাথে কি হচ্ছে না হচ্ছে কিছুই দেখছি জানিস না? একটু ধমকিয়ে বলল কথাটা। সরি বলে দৃষ্টি নত হয়ে ফ্লোরের দিকে তাক করলো তানভীর। আফরান একটু গলার স্বর চেঞ্জ করে বলল, তোর ভাবির সাথে ঠিক 5 দিন পর কারো বিয়ে। কথাটা বলেই আফরান বিরক্তি নিয়ে জায়গা থেকে সরে গিয়ে চেয়ারে বসলো। তানভীর যেন ভূত দেখার মতো আশ্চর্য হলো। সত্যি স্যার বিয়ে করবে? সেটা অনুষ্ঠান মাফিক? স্যার আপনি কি সত্যি? আফরান বিরক্ত নিয়ে বলল, তোর কি মনে হচ্ছে ফাজলামি? সরি স্যার, আসলে আপনি যে এমন করে হঠাৎ ডিসিশনটা নেবেন ভাবিনি, তাই আর কি। স্টপ, যেটা বললাম সেটা বুঝেছিস? তানভীর বুঝলো একটু আগের কথাটা বোঝাচ্ছে আফরান, তাই সম্মতি জানিয়ে বলল, জি স্যার, বুঝতে পেরেছি। গুড। আর ওই দুটোর খাতিরদারি কেমন চলছে? তানভীর একবার ঢোক গিলে বলল, মিসেস শবনমের দুটো হাত আলাদা করে দেয়া হয়েছে। আর কাল রাতে ওই নাবিল পালানোর চেষ্টা চালিয়েছিল। তবে আপনি চিন্তা করবেন না, ছেলেপুলেরা তার আগেই ধরে নিয়েছে। আপনি বললে পা দুটো আলাদা করে দেবো বডি থেকে। আপনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু আপনি ফোন তুলেননি, তাই ভেবেছি ব্যস্ততায় আছেন মনে হয়। তানভীরের মুখ থেকে কথাটা শোনা মাত্রই আফরানের মাথাটা ভারী হয়ে আসলো। টেবিলের ওপর একবার হাত মেরে দাঁতে দাঁত পিষিয়ে বলল, তোদেরকে কি ওখানে এমনি এমনি পুষে রেখেছি? কি করছিলি? পালানোর মতো সুযোগ হয় কি করে? তানভীর কিছু বলতে যায়, তার আগেই আফরান চেয়ার ছেড়ে উঠে সামনে হাঁটা ধরল। তানভীর বুঝলো আফরানের মাথাটা আবারও বিগড়ে গিয়েছে। গত 2 বছরেও কাউকে এভাবে যন্ত্রণাদায়ক ভাবে মারেনি, এখন আবার শুরু হয়েছে এই খেলা। তানভীর গাড়িটা সোজা ওই বাংলোর গেটে গিয়ে থামালো। তানভীর দরজা খুলে দেওয়ার আগেই আফরান বের হয়ে গলার টাইটা এক টানে খুলে ছুঁড়ে ফেলে ডিরেক্ট ভেতরে যায়। তানভীর আফরানের এই দ্রুত পায়ের সাথে কদম মিলাতে না পেরে কিছুটা দৌড়ে ভেতরে ঢুকে মানুষের মাংসের পচা গন্ধ পুরো বাংলোতে ছড়িয়েছে। তানভীর জানে এটা কিসের, কার শরীরের দুর্গন্ধ। শবনমের দুহাত থেকে যত রক্ত বেরিয়েছে সব রক্ত এখনো সেই জ্বলন্ত তেলের কড়াইতে গাঢ় হয়েছে, সঙ্গে দুহাত তো এই কড়াইতেই ফেলে ভাজা হয়েছে। সব মিলিয়ে বাজে গন্ধ, যেটা তানভীর নিজেই আজ হজম করতে পারছে না। অথচ আফরান মনে হয় কিছুই বোঝেনি। নিজের মতো করে গিয়ে নাবিলের সামনে দাঁড়িয়ে মাথা থেকে কালো কাপড়টা খুলে সাইডে ফেলে পা দিয়ে লাথি মারে। চেয়ার সহ উল্টিয়ে পড়ে নাবিল, মুখে কাপড় বাঁধা। আফরান তানভীরের দিকে সেই হিংস্র দৃষ্টি ফেলে সঙ্গে সঙ্গে তানভীর গিয়ে নাবিলের মুখ থেকে বাছাইকৃত কাপড়টা খুলে দিয়ে আবার স্বস্থানে এসে দাঁড়ায়। তানভীরের শরীর কাঁপছে, সে জানে এখন কি হতে চলেছে। নাবিল দুর্বল গলায় বলল, অমানুষ দেখেছি, কিন্তু তোর মতো নরক পশু আর দুটো দেখিনি। তোর কি মনে হয় আরিয়া যদি এসব কখনো জানতে পারে, কখনো তোর দিকে প্রেমময় দৃষ্টি ফেলবে? ও খুব নিষ্পাপ, নিজেকে ওর মধ্যে খুঁজতে যাস না, ওর পবিত্রতায় আঘাত পড়বে। খুব বেশি কথা বলে ফেলেছিস। কথাটা বলে পাশের টেবিল থেকে 30 ইঞ্চির করাতটা হাতে নিয়ে বাম পায়ের ঠিক হাঁটু বরাবর আঘাত করে মুহূর্তেই নাবিলের চিৎকারের আওয়াজে পুরো বাংলো যেন কেঁপে ওঠে।
কিছু রক্তের ছাপ ছিটকে এসে আফরানের সাদা শার্টে পরে লাল বর্ণ ধারণ করে। এতে আফরানের বেশ উৎফুল্ল বোধ অনুভব হয়। ঠোঁট বাঁকিয়ে হাসে শব্দহীন। খুব বেশি কথা বলে ফেলছিস। বলেছিলাম ঠিক 3 বছর পর একেবারে খতম করব। আফরান চৌধুরী কখনো কথার খেলাপ করে না। কথাটা শেষ করেই হাতের সদ্য ধারালো করাতটা ছুঁড়ে ফেলে তানভীরকে বলল, ওই মহিলা কোথায়? তানভীরের পরিহিত শার্ট ঘেমে একাকার হয়ে গেছে। মুখখানা যেন মাত্র পানিতে চুবিয়েছে মনে হচ্ছে। আফরানের কথায় কাঁপতে কাঁপতে বলল, মিসেস শবনমের কথা বলছেন স্যার? আরো অন্য কোনো লেডিসও কি আটকে আছে নাকি? ব্ল্যাক রুমে আছে স্যার। আফরান বাঁকা হেসে উপরে হাঁটা ধরে। ব্ল্যাক রুমে গিয়ে প্রথমে সবটা রুমে একবার চোখ বুলিয়ে বলল, এটার জ্ঞান ফিরা 2 মিনিটে। পাশ থেকে একজন বলে উঠল, স্যার একটু আগেই কড়াইতে নিজের বাহু অবধি হাতখানা ভাসতে দেখে জ্ঞান হারিয়েছেন। আপাতত এখন ফিরবেন বলে মনে হয় না। আফরান চুপ করে একবার লোহার কড়াইতে চোখ বুলিয়ে নিয়ে পাশ থেকে 10 কেজি ওজনের তেলটা ঢেলে দিয়ে বলল, তেল প্রবাহমান হওয়া রাখবি। কথাটা বলে রুম থেকে চলে এসে সোজা বাংলো থেকে বের হয়ে যায়। মাই মাদার ইন ল গলতি সে মিস্টেক क्या? তানভীর একটু অবাক হয় আফরানের মুখে এমন কথা শুনে। কি করেছে স্যার? আমার বাচ্চা বউয়ের গায়ে হাত তুলেছে। কি করা যায় বলতো ওটাকে? তানভীর একবার ঢোক গেলে। এক বাড়িতে থেকে এখনো ওরা বুঝতে পারেনি স্যার, কে নিজের দুঃখ নিজে ডেকে আনে, কে যে ভাই। সবগুলো মাথা মোটা মনে হচ্ছে। কথাটা তানভীরের মনে মনেই ভেবেছে। স্যার কি করতে হবে বলুন? ভাবির মা হিসেবে কি ওনাকে? এটুকু বলতেই গাড়ির মিররে আফরানের চেহারাটা দেখে একবার ঢোক গিলে কথা চেঞ্জ করে বলল, সরি স্যার, আমাকে বলুন কি করতে হবে। সকালে হিসেব মতো আজকেই সবাই শপিং এ যাবে, যত রাত্রি হোক না কেন। আজকে যত কেনাকাটা আছে কমপ্লিট করতে হবে, নয়তো আর সময় কই। কাল থেকে বাড়ি সাজানো গোছানো আরো কত কাজ বাকি। এখন দুপুর ঠিক 3টার মাথায় ঘড়ির কাঁটা। চৌধুরী বাড়ির গেটের বাইরে 3টি গাড়ি এক সাইড করা, এগুলো দিয়েই মলে পৌঁছাবে সবাই। গাড়িগুলো নিজস্ব, তবে সব সময় সবগুলো কাজে লাগে আসে না। আর আফরানের গাড়ি তো কারো ধরার জন্য পারমিশন নেই। এক্সট্রা 2টি গাড়ি, আফরানের সিস্টেমগুলো একটু ভিন্ন টাইপ দেখে বোঝা যায়। আলাদাভাবে ডিজাইনারকে অর্ডার করে তারপর বানানো হয়েছে 2টো গাড়ি। জাফর সাহেব আর খলিল সাহেব নিচে কখন থেকে বাড়ির মেয়েদের জন্য অপেক্ষা করে করে বোরিং হয়ে যাচ্ছে, অথচ এদের আশা নামগন্ধ নেই। অবশ্য সাদেকও আছে তাদের সাথে। সামিরা একটু ধূসর রঙের একটা লাল রঙের জামা পরে সাইড করে ওড়নাটা ফেলে দিয়েছে। একটু খুশি আছে বাড়ির সবাই, কারণ চৌধুরী বাড়ির প্রথম বিয়ে বলে কথা। আর বিয়েটা কিভাবে হয়েছিল সেটা তো আর নাই বলা যায়, এটাকে কোনো রকম বিয়ে বলে, এই আর কি। সামিরার সাজ প্রায় শেষ পর্যায়ে। ঠোঁট দুটো একটু গাঢ় লাল রঙে রাঙাচ্ছে লিপস্টিক দিয়ে আয়নাতে দেখে দেখে। তার মধ্যেই হঠাৎ করে রুমে উদয় হয় আয়ুষ। আয়ুষকে আয়নায় দেখে তবে একটু হকচকিয়ে যায়, যার কারণে লিপস্টিকটা ঠোঁটের বাহিরে এক কোণে লেপটে যায়। পেছন ফিরে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল, দিলেন তো নষ্ট করে, এখন কি হবে? দেখতে কি বাজে দেখাচ্ছে? সবটা আপনার জন্য হয়েছে। কথাটা বলে আবারও আয়নাতে তাকিয়ে পাশ থেকে ছোট একটা কাপড় নিয়ে লিপস্টিকটা ঠিক করতে লাগলো। আয়ুষ মুচকি হেসে সামিরার কাছে গিয়ে বলল, এটা আমার কাছে দাও, ঠিক করে দেই। সামিরা একটু বিরক্ত নিয়ে বলল, বাজে কথা বন্ধ করুন। আয়ুষ কথা না বাড়িয়ে সামিরার হাত থেকে কাপড়টা নিয়ে নিজের দিকে ফিরিয়ে এক হাতে সামিরার মাথার পেছনে রেখে অন্য হাতে লিপস্টিকটা ঠিক করতে লাগলো। সামিরার যেন হৃৎপিণ্ডটা বারবার কেঁপে উঠছে। চোখ দুটো দিয়ে একবার আয়ুষের দিকে তাকাচ্ছে, তো চোখাচোখি হয়ে গেলে আবার অন্যদিকে ফিরিয়ে নিচ্ছে। আয়ুষ মৃদু হেসে হাতের ছোট কাপড়টা ড্রেসিং টেবিলের এক সাইডে রেখে বলল, ঠিক হয়েছে কিনা দেখো তো। সামিরা আয়নাতে দৃষ্টি নিক্ষেপ করে ঠোঁটের দিকে তাকানোর আগে আয়ুষের দিকে তাকায়। আমাকে এভাবে দেখার কিছু নেই, লেট হচ্ছে, নিচে বাবা অপেক্ষা করছে।
সামিরা নিজেকে ফিরিয়ে ঠোঁটে তাকিয়ে নিম্ন গলায় বলল, ঠিক আছে। চলো তাহলে। কথাটা বলে সামিরার বাম হাত ডান হাত একসাথে করে সামনের দিকে হাঁটা ধরল। কিছুদিন ধরে সবকিছুতেই আমাকে আশ্চর্য করছেন বারবার। যতটা হওয়ার সেটা হবেই। আমি মিথ্যে বলছি না সামু, ভালোবাসি তোমায়। কথাগুলো আয়ুষ যেতে যেতেই বলল, হাত ছাড়ুন, নিচে বাবা আছে, কিছু মনে করবে। নিচে আছে, আরও রুমে নয়। যতক্ষণ সুযোগ পাবো এভাবেই থাকতে চাই তোমার জীবনে। সামিরা আর কথা বাড়ালো না। লোকটা ইদানিং একটু বেশি করে ফেলছে, কি জানি কি হয়েছে। হঠাৎ করে সবার গাড়িতে ওঠার জন্য এগিয়ে যাচ্ছে। সবাই রেডি, তবে আরিয়া ভর দুপুরবেলা একটু ঘুমিয়েছিল বলে যাবার আগে শাওয়ার নেওয়ার কারণে একটু লেট হয়। প্রেমা ডাকতে এসেছিল, আরিয়া বলেছে 5 মিনিটের মধ্যেই আসবে। তাই প্রেমা আর দাঁড়িয়ে না থেকে নিচে গিয়ে সবাইকে বলেছে আসতেছে আরু এক্ষুনি। এটা শুনে সবাই বেরিয়ে যায়, কিন্তু গাড়িতে ওঠার আগে চোখ যায় মাত্র একটা গাড়ি ভেতরে ঢুকেছে। গাড়িটা দেখে চিনতে অসুবিধা হয়নি এটা কার গাড়ি। সাইড করে গাড়ি পার্ক করে নেমে বাড়ির সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে তাকায়। মিনিটের মাথায় মুছে যায় এর কারণটা। পরক্ষণেই কিছু একটা ভেবে দ্বিতীয়বারের মতো সবাইকে প্রত্যক্ষ করে দ্রুত পায়ে সামনে হাঁটা ধরে। পেছন থেকে জাফর সাহেব বলে উঠল, তুমি কি যাবে আমাদের সাথে? আফরান কপাল কুঁচকে একবার পেছনে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। দেখলে কত বড় বেয়াদব এই ছেলে, কোনো কথার 2 পয়সার দাম দেয় না। বাদ দাও না বাবা, ওর যা ইচ্ছে করুক। নিজের জন্য নিশ্চয়ই আলাদাভাবে অন্য কোথাও থেকে আনিয়ে নেবে। তাছাড়া আফরানকে মার্কেটে যেতে দেখেছো কখনো? জাফর সাহেব কথা না বাড়িয়ে দ্রুত পায়ে গাড়িতে উঠে বসলেন। আফরান ভেতরে গিয়ে সোজা আরিয়ার রুমে ঢুকে ডিরেক্ট বলল, কিছু না জানিয়ে কোথায় যাচ্ছিস? আফরানের কথার আওয়াজ শুনে আরিয়া পেছন ফিরে তাকায়। পরনে হোয়াইট কালারের জামা, যার মধ্যে গোল্ড পাথরের কাজ করা। সালোয়ারটা কিছুটা ধুতি সিস্টেম, সেটাতেও পাথরের কাজ। ঠোঁটে গোলাপি লিপস্টিক একটু গাঢ় করে দিয়েছে। 2 হাতে 2 মুঠ কাচের চুড়ি। কপালে টাও খালি নেই, আজ সাদা পাথরের ছোট্ট একটা টিপ লাগানো। চুলগুলো ছেড়ে দেওয়া, যাকে এলোকেশ বললেই চলে এক প্রকার। তার উপরে আবার চুলের মধ্যবর্তী জায়গাগুলোতে ছোট ছোট ফুলের পিন ক্লিপ। এমন ভাবে আরিয়াকে দেখে যেখানে আফরানের মুড চেঞ্জ হওয়ার কথা, সেখানে অন্য সবার মতো না হয়ে উল্টো চোখ জোড়া লাল হয়ে আসে, হাতের মুঠো শক্ত হয়ে আসে। আরিয়া এসবে খেয়াল না করে একটু লজ্জামাখা মুখ করে বলল, এতগুলো বছর পর এভাবে সেজেছি, সত্যি করে বলুন না কেমন লাগছে? আফরানের কাছে কথাগুলো বিষাদময় লাগছে। নিজের জায়গা ছেড়ে আরিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, খুব শখ হয়েছে না সুন্দর করে সেজে গুজে শপিং এ যাওয়ার? আপনার কথায় মধ্যে কঠোরতা বুঝে আরিয়ার বুকটা কেঁপে ওঠে। এটার জন্য বকবে আমায়? এমন কি করেছি? এভাবে কথা বলছে কেন উনি? কথাটা ভেবে মাঝেই আকস্মিক চোখ জোড়া বড় হয়ে যায় নিজের ঠোঁটে কারো ছোঁয়া পেয়ে। বুঝতে বাকি নেই লোকটা তার সাজুগুজু নষ্ট করার জন্য এসেছে। তাই 2 হাতে আফরানকে নিজের থেকে ছাড়ানোর জন্য 2 হাতে কিল ঘুষি মারতে থাকে একাধারে। কিন্তু আফরানের কোনো নামগন্ধ নেই আরুকে ছেড়ে দেওয়ার। আরিয়া ঠোঁটে ব্যথা অনুভব করে চোখ জোড়া না চাইতেও ভিজে ওঠে। এত জোরে কেউ কামড় দেয় ঠোঁটে? নিশ্চয়ই ছিলে গিয়েছে ঠোঁটখানা। কপালটাই খারাপ, সবার সাথে বের হয়ে যেতাম আগেই, সেটা ভালো ছিল মনে হয়। মিনিট 2 মতো কিস করে ঠোঁট ছাড়ে। আরিয়ার সঙ্গে সঙ্গে ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। দ্রুত আয়নার সামনে গিয়ে তাকিয়ে বলল, দিলেন তো সবটা শেষ করে, এখন কি করে যাব সবার সামনে? আফরান বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিজের ভেজা ঠোঁট মুছে বাঁকা হাসি এঁকে বলল, না বলে এইভাবে মেকআপের জন্য তোর শাস্তি এটা মনে কর। এভাবে সেজে গুজে বাইরে যাওয়ার জন্য সাহস কি করে হয় তোর? আরিয়া ঠোঁটের কোণে জমে থাকা এক বিন্দু রক্ত হাত দিয়ে মুছতে মুছতে বলল, আপনি এমন কেন? বললেই তো হতো আমায় যে এমন করে সেজে বাইরে যাব না। আর সবাই তো সেজেছে, আমি কেন সাজবো না? আজব তো। কথাটা বলে আবারও নাক টেনে কান্না শুরু করে দেয় আরু। এমন ভাবে লিপস্টিক দিয়েছিস, আমার মনে হলো যে তোকে পেতনির মতো লাগছে, তাই একটু কমিয়ে দিলাম।
আরিয়া আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে অভিমানী দৃষ্টিতে ঠোঁট ফুলিয়ে আছে। আফরান আরিয়ার মনোভাব বুঝতে পেরে কপাল কুঁচকে আরিয়ার পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, এভাবে আছিস কেন? ফার্স্ট যা, সবাই ওয়েট করছে তো। কথাটা বলে বাঁকা হেসে আরিয়াকে পেছনে ফেলে নিজের সামনের দিকে হাঁটা ধরে। আরিয়া কি যেন ভেবে দৌড়ে আফরানের সামনে গিয়ে দুহাত দুদিকে ছড়িয়ে দাঁড়ায়। এভাবে পথ আটকাচ্ছিস কেন? সামনে থেকে সরে দাঁড়া। আরিয়া কথা না বলে এভাবেই দাঁড়িয়ে আছে। হয়েছেটা কি বলবি তো? আরিয়ার মুখে তবুও কোনো বাক্য নেই। দেখ আরু, শুধু শুধু রাগ উঠাস না, এসব খুলে ফেল। এভাবে বাইরে যাওয়ার চিন্তা বাদ দে। এসব চেঞ্জ করতে সময় লাগবে আধা ঘন্টা। সব মিলিয়ে এতক্ষণ সবাই আমার জন্য অপেক্ষা করবে বলে আপনার মনে হয়? আমি কি জানি তখন এটা মাথায় ছিল না তোর? না। আবার মুখের উপর বলে দিচ্ছিস? দুজনের কথার মাঝে প্রেমা আকস্মিক আরিয়ার রুমে এসে বলতে লাগলো, আরু সবাই অপেক্ষা করছে তো, আর কতক্ষণ? কথাটা বলেই নিজের মুখের উপর নিজের হাত রাখে। দুজনকে এভাবে দেখে আরিয়া আফরানের সামনে থেকে ঘুরে দাঁড়িয়ে বলল, সবাইকে চলে যেতে বল, আমাকে উনি নিয়ে যাবেন। আফরান আশ্চর্য প্রকাশ করে বলল, হোয়াট? এখন আমাকে ওইসব মলে যেতে হবে, সেটাও কোনো মেয়ের জন্য? আরিয়া আবার আফরানের দিকে তাকিয়ে বলল, অবশ্যই আপনার জন্য নষ্ট হয়েছে সবকিছু, আপনি তো নিয়ে যাবেন তাই না? এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে অরু। আরিয়া আফরানের কথাটা পাত্তা না দিয়ে প্রেমার দিকে তাকিয়ে বলল, কি বলেছি বুঝেছিস? প্রেমা মুখের উপর থেকে হাত বাড়িয়ে কাপা গলায় বলল, আরু উত্তর ঠোঁটের রক্ত কিভাবে কেটে এটুকু বলতেই আফরানের দিকে চোখ যায় প্রেমার। আর বুঝতে বাকি নেই এখানে কি হয়েছে, তাই কথা না বাড়িয়ে দ্রুত রুম ছাড়ে। প্রেমা যাওয়ার পর আরিয়া আফরানের দিকে ফিরে বলল, অবশ্যই আপনাকে নিয়েই যেতে হবে, নয়তো আমার জামা আর কেনা হবে না। কি পরবো আমি? আফরান স্বাভাবিক মোডে এসে হাত থেকে কোটটা বিছানায় ছুঁড়ে ফেলে আরিয়ার শরীরের ওড়নার আঁচলটা হাতে নিয়ে ঠোঁটের কোণে জমে থাকা রক্ত মুছে দিয়ে বলল, খুব ব্যথা পেয়েছো? আরিয়া যেন এবার একটু সাহস পেল নিজের উক্তি ব্যক্ত করার। সব সময় তো এমন ব্যথা দিন আলাদাভাবে বলার কি আছে? কথাটা বলে আফরানের সামনে থেকে সরে গিয়ে কাবার্ড খুলে নতুন আরেক সেট জামা নিয়ে বলল, কোথাও পালিয়ে যাওয়ার একটু চেষ্টা করবেন না, আমি এই যাচ্ছি আর আসছি। কথাটা বলে ওয়াশরুমের দিকে পা বাড়ালে আফরান পেছন থেকে আকস্মিক আরিয়াকে কোলে তুলে নিয়ে খাটের ওপর বসায়। আরে কি করছেন? এভাবে এখানে কেন নিয়ে আসলেন? দেরি হয়ে যাচ্ছে তো। আফরান কথা না বাড়িয়ে চুলের সাথে গাঁথা ছোট পাথরের ক্লিপগুলো ছাড়িয়ে দিতে লাগলো। আমি তো একেবারে ভুলেই গিয়েছিলাম এগুলোর কথা। নিশ্চয়ই চেঞ্জ করার সময় উলট পালট হয়ে শরীরে আঘাত লাগতো। আফরান চুপচাপ কাজ চালিয়ে যাচ্ছে। ক্লিপ খোলা শেষে ফ্লোরে দুই হাঁটু গেড়ে বসে হাতের চুড়িগুলো আস্তে আস্তে খুলে দিতে লাগলো। জানেন একটা কথা, এখন হঠাৎ করে মনে হলো। আফরান উত্তর করলো না। আশ্চর্য তো, এমন বোবা হয়ে আছেন কেন? আফরান এবার ভ্রু উঁচিয়ে আরিয়ার দিকে দৃষ্টি ফেলে। আরিয়া একটু ভীত গলায় মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, আরে আমি তো এমনই বললাম, আপনি কেন বোবা হতে যাবেন? আসলে কথাটা হলো, আমার হঠাৎ করেই মনে পড়ে গেল পুরনো একটা কথা। ওই যে প্রথম যখন সামিরার মা বাবা এসেছিল না, এই বিয়েতে মনে আছে আপনার? আপনি সেদিনও আমার সাজগোজ নষ্ট করে দিয়েছিলেন। সেদিনও একটু এমন করেই সেজেছিলাম, সেদিনও আপনি আমায় ব্যথা দিয়েছিলেন, তবে সেদিন হাতে আর আজ ঠোঁটে। আফরান এবার স্বাভাবিক চোখে দাঁড়িয়ে চুড়িগুলো এক সাইডে রাখে। চুড়ি খোলা শেষ হতেই আরিয়া উঠে দাঁড়িয়ে বলল, নিয়ে যাবেন তো সত্যি, নাকি আশাহত করবেন? নিয়ে গেলে হ্যাপি। আরিয়া উৎফুল্ল কণ্ঠে আফরানের দিকে তাকিয়ে বলে উঠল, এতগুলো হ্যাপি? আপনার সাথে কখনো বের হইনি, অন্য কাপড়রা কত সুন্দর। এটুকু বলতে আফরান আরিয়াকে এখানে রেখে রুম থেকে বের হতে হতে বলল, বেশি কথা বলে বলে আমার মাথাটা রোজ রোজ চিবিয়ে খাচ্ছিস, এবার একটু মুখটা বন্ধ কর। তোকে আশকারা দিয়ে সেদিন কথাগুলো বলাই উচিত হয়নি।
নয়তো প্রতিদিন এইসব কথা আর কাজকর্মের কি অবস্থা হতো তুই ভাবতে পারছিস না। কথাগুলো বলতে বলতে রুম ছাড়লো আফরান। আফরানের কথা শুনে আরিয়া স্মিত হেসে নিজে নিজে বলল, আপনাকে এভাবেই খুব জলদি স্বাভাবিক করে নিব, নিজের মতো করে দেখে নেবেন। দিনটা হয়তো খুব বেশি দেরি নয়। প্রেমা গিয়ে সবাইকে বলে দিয়েছে আরুকে আফরান ভাইয়া নিয়ে যাবে। বিষয়টা সবার কাছে একটু বিস্ময়কর বিষয় হলেও বিশ্বাস না করে উপায় নেই, কারণ আসার হলে এতক্ষণে এসেই যেত। তাই আর অপেক্ষা না করে সবাই গাড়িতে উঠে বসে। প্রথম গাড়িটিতে জাফর সাহেব, খলিল সাহেব, রহিমা বেগম বড়রা গিয়েছে। অবশ্য এখন আর 3টা গাড়ির প্রয়োজন ছিল না, তবুও আয়ুষ সাদেককে কথার ছলে কথা কাটিয়ে আলাদাভাবে গিয়েছে। গাড়ি থামে বিশাল বড় এক কাচের দেয়ালের বিল্ডিং এর সামনে। এটা বাংলাদেশের সবগুলো ব্র্যান্ড মলগুলোর একটি। গাড়িগুলো এক সাইডে পার্ক করে সবাই ভেতরে ঢোকে, যে যার মতো করে পছন্দ করছে। অবশ্য যারা উপস্থিত নেই তাদের জন্য ক্রয়ের নির্দেশ দিয়েছেন জাফর সাহেব। এই যেমন সাদেককে একটু আগে কড়া গলায় বলে গেলেন তার মা বাবার জন্য যেন যা যা প্রয়োজন সবটা কিনে, এতে দ্বিমত চলবে না। এমন কড়া গলার আদেশে মুখের ওপর কিছু বলতেও পারলো না বেচারা। এখানে প্রেমা নিজেকে একটু অসহায় বোধ করছে। তখন থেকে সামিরার পাশে দাঁড়িয়ে হাসপাস করে যাচ্ছে। ও তো আসতে চায়নি, জাফর সাহেবের কঠোর বাণী কি ফেলা যায় নাকি, তাই তো বাধ্য হয়ে এসেছে। সামিরা প্রথমেই প্রেমার জন্য জামা দেখছে। সামিরা বুঝতে পারছে প্রেমার অস্বস্তি বোধের কথা মুখে না বললেও চেহারা দেখে বোঝা যাচ্ছে। প্রথমে নীল রঙের একটা লেহেঙ্গা বেছে নিয়ে প্রেমাকে দেখিয়ে বলল, এটা তোকে খুব সুন্দর মানাবে, দেখ তো তোর পছন্দ হয় কিনা। আমি এত সব বুঝি না, যেটা ভালো মনে করবি সেটাই দেখ। ওকে, এটা চেঞ্জ করে আয় আগে, তারপর দেখি। প্রেমা ড্রেসটা হাতে নিয়ে চেঞ্জ করতে চলে গেল। সামিরা একের পর এক জামা, গাউন কিংবা বিভিন্ন ধরনের জামা দেখছে। আয়ুষ হঠাৎ করে কোথা থেকে উদিত হয়ে পাশে দাঁড়িয়ে বলল, সুযোগ পেয়ে দেখেছি, আমার বাবার সব টাকা শেষ করে ফেলবি মনে হচ্ছে। আয়ুষের কণ্ঠে শুনে পাশে তাকিয়ে এক কদম দূরে গিয়ে বলল, আপনি কখন আসলেন এখানে? তুই বুঝি আমাকে দেখিসনি এখানে আসতে? এতক্ষণ তো ছিলেন না, তাই বললাম। নিজের জন্য দেখেছিলাম কিছু পছন্দ হয় কিনা। কি 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 নিলেন? খালি হাত দেখেও প্রশ্ন করছিস, মাথায় কি? আশ্চর্য তো, তাই বলে জিজ্ঞেসও করতে পারবো না? আয়ুষ স্মিত হেসে কথা না বাড়িয়ে সামিরার আরেকটু কাছে গিয়ে হাতে থাকা ব্ল্যাক মেরুন রঙের ভারী গর্জিয়াস লেহেঙ্গার ওপরের কোটিটা ধরে বলল, শেষ, তোর রুচি এত খারাপ কেন? তাহলে আপনি পছন্দ করে দেন, শুধু শুধু কথা না বাড়িয়ে। আয়ুষ এবার পুরো দোকানটায় একবার চোখ বুলিয়ে দোকানদারকে হাতে ইশারা করে বলল, ওটা দেখান তো। আয়ুষের কথা অনুযায়ী সিম্পল কাজ করা অলিভ কালারের একটা লেহেঙ্গা দেখায়। আয়ুষ এটা একবার হাতে নিয়ে সামিরার দিকে এগিয়ে দিয়ে বলল, ওটাতে পারফেক্ট লাগবে তোকে। তারপর আরেকটা কাপড়ের দিকে ইশারা করলো। দোকানদার সেটাও সামনে এনে দিল। আয়ুষ সামিরাকে বলল, ওটা পরবি বিয়ের দিন, আর ওটা সাজিয়ে পারফেক্ট হবে। সামিরা এখনো তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে আয়ুষের দিকে। আয়ুষ বুঝতে পেরে বৃদ্ধাঙ্গুলি আর মধ্যাঙ্গুলি গোলক চিহ্ন বানিয়ে সামিরার কপালে হালকা আওয়াজে বাড়ি মেরে ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল। সামিরা ধ্যান থেকে ফিরে এসে বলল, কিছু না। আয়ুষ মৃদু হেসে জায়গা ছাড়ে। প্রেমা মাত্রই চেঞ্জ করে এসেছে। সামিরার সামনে এসে বলল, হয়েছে? সামিরা দোকানদারকে আয়ুষের চুজ করা জামা দুটো দিতে বলে প্রেমাকে দেখে মুখে হাসির রেখা টেনে বলল, সো কিউট প্রেমা, মানিয়েছে তোকে এটাতে খুব। হয়েছে, আর বলতে হবে না, চেঞ্জ করে নিই এখন। ওকে। প্রেমা চেঞ্জ করার জন্য ভেতরে যেতে নিলে চোখে পড়ে একটু দূরে সাদেক 3 হাত লম্বা টেবিলটার উপর বসে প্রেমার দিকেই তাকিয়ে আছে পলকে। প্রেমা ভাবলো হয়তো কিছু বলবে, তাই একটু আওয়াজ করে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? সবকিছু ঠিক আছে বাড়িতে? সাদেকের হুঁশ ফিরে পাশ থেকে আয়ুষ এসে যখন কাঁধে হাত রেখে দুষ্ট আওয়াজে বলল, হেপি ক্রাশ খেয়েছিস মনে হচ্ছে বইয়ের উপর। দেখলি বলেছিলাম না, মেয়ে জাতি এমনই ইগনোর করে থাকা যায় না বেশি দিন। সাদেক আয়ুষের হাতটা কাঁধের ওপর থেকে নামিয়ে বলল,
বাজে কথা বলিস না তো, আমি তো একটু ওদিকের পাঞ্জাবিগুলো। ও এত দূর থেকে পাঞ্জাবি দেখেছিলে বুঝি লজিক সহ কথাও বলতে পারিস না দেখছি। ওদিকে তোর বউ জিজ্ঞেস করে যাচ্ছে, কিছু গিয়ে কথা বল যা। সাদেক অবাক হয়ে সামনে ফিরে আসলেই তো পারে, কিছু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে এতক্ষণ এখানেই ছিল, কিন্তু আমি তো ওকে সামিরার সাথে কথা বলতে দেখেছিলাম। ও গড, কোথায় হারিয়ে গিয়েছিলাম আমি? দ্রুত জায়গা থেকে উঠে প্রেমার কাছে এসে বলল, কিছু বলছিলে? আপনি কিছু বলবেন মনে হলো, তাই জিজ্ঞেস করছিলাম। কই না তো, কি বলবো? সাদেককে দেখেই বোঝা যাচ্ছে হয়তো নার্ভাস আছে কিছু নিয়ে। আপনার কিছু হয়েছে? এভাবে কথা বলছেন কেন? সাদেক নিজের কপালে দুহাত আঙুল দিয়ে ধরে একটু ঘষতে ঘষতে বলল, আসলে একটু কেমন যেন লাগছে, এখানে প্রথম এসেছি তো তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও তুমি। প্রেমা মাথা নেড়ে সম্মতি জানিয়ে জায়গা ছাড়লো। আরিয়া জামা চেঞ্জ করে এসে আবারও একটু কাজলটা হাতে নিয়ে ভাবতে শুরু করে, এটা দিলেও কি বকবে? আচ্ছা, ওনার শেষ হয়নি। কথাটা ভেবেই হাতটা থেকে কাজলটা রেখে আফরানের রুমের দিকে পা বাড়ায়। গোসল দিয়ে ব্ল্যাক প্যান্ট বেল্ট সহ হোয়াইট শার্ট পরে হাতে ঘড়ি নিয়ে ক্লক লাগাচ্ছে বিশাল আয়নাটার সামনে দাঁড়িয়ে। আফরান এর রুমের এই জিনিসটা আরিয়ার বেশ ভালো লাগে। সবার রুমের আয়নাগুলোর থেকে এই রুমের আয়নাটা বেশ আকর্ষণীয়, আর রুমটাও একটু অন্যরকম সিস্টেমের, বিশেষ করে ছাদটা তো বেশ পছন্দের আরুর কাছে। আরিয়া পেছন থেকে ডেকে বলল, আসবো? আফরান পেছনে না ফিরেই বলল, যখন জিজ্ঞেস করার প্রয়োজন নেই তখন জিজ্ঞেস করিস, আর যখন নিষেধ করি তখন না বলেই এসে পড়িস। আরিয়া মুখ থেকে সঙ্গে সঙ্গে হাসিটা উবে যায়, তবুও ভেতরে এসে বলল, এতে আপনার অসুবিধা হয়? আরিয়ার কথার উত্তর না দিয়ে পাশ থেকে বডি স্প্রেটা নিয়ে দিতে লাগলো। আরিয়া একটু খিলখিলিয়ে হেসে দ্রুত পায়ে আফরানের সামনে এসে বলল, এটার ঘ্রাণটা বেশ সুন্দর তো, আমি দিতে পারবো, সমস্যা নেই, আমি মেয়ে হয়েছি তো কি হয়েছে, আপনি তো এমনিতেও কারো কাছে যেতেই দেবেন না, সো এটা দিলে তো প্রবলেম নেই, তাই না? আফরান কপাল কুঁচকে আরিয়ার দিকে তাকিয়ে বলল, রেডি? একটু সাজবো, প্রথমবার আপনার সাথে বের হচ্ছি, একটু না সাজলে কেমন দেখায় না? আর আপনাকে এতটা সুন্দর লাগছে, আপনার পাশে দাঁড়ালে আমাকে তো মানুষ আপনার লেডি অ্যাসিস্ট্যান্ট মনে করবে। প্লিজ একটু 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 সাজগোজ করি প্লিজ। কথাগুলো আরিয়া ইচ্ছে করে ন্যাকা গলায় বলল। অবশ্য এই লোকটার কাছে যেহেতু আরিয়া এখনো পিচ্চি, তাই সবসময় পিচ্চি হয়েই থাকতে চায়, এটাই আরিয়ার ভাবনা। আফরানের মনে হয় আরিয়ার কথাগুলো পছন্দ হয়নি, তাই বিরক্ত নিয়ে বলল, এখান থেকে যাবি? এত আজগুবি কথা কোথায় পাস? আফরান কথা না বাড়িয়ে হাত থেকে স্প্রেটা রেখে সামনে হাঁটা ধরল, উদ্দেশ্য বের হওয়া। আরিয়া দ্রুত গিয়ে খাটের ওপর উঠে পেছন দিক থেকে আফরানের শার্টের কলার খামচে ধরে বলল, একদম আমার সাথে ভাব নেবেন না, বলে দিলাম, বলেছি না, ওটা আমাকেও দিয়ে দিন। পেছন দিকের কলার এভাবে ধরতে দেখে আফরান আরিয়ার হাতটা কলার থেকে ছুটানোর চেষ্টা করে বলল, পাগল হয়েছো? ছাড়ো বলছি। আরিয়া আফরানকে এভাবেই টেনে এনে খাট থেকে এক লাফে নেমে সামনে গিয়ে বলল, নিজে তো গেটস ঠিকই নিয়েছেন, আমার বেলা কেন এমন হবে? আফরানের রাগটা মনে হয় বারবার আসছে আর যাচ্ছে। মূলত এখন একটুও আরুকে বকার ইচ্ছে নেই, তাই চুপসে সবটা হজম করে শার্টটা আবার ঠিক করতে করতে বলল, আমি তো প্রতিদিনের মতোই আছি, তুইও আছিস, তাহলে আবার পার্থক্য খুঁজছিস কেন? জানি না এত কিছু, আপনার সাথে আমাকে ম্যাচ করে সাজতে হবে যেন কেউ দেখলে অ্যাসিস্ট্যান্ট না ভেবে বউ ভাবে। লজ্জার মাথা খেয়ে বসে আছিস দেখছি। সে আপনি যাই বলেন না কেন, আমি তো ছাড়ুন বলছি, এভাবে যাব না আমি। আরিয়ার কথার মাঝেই আফরান আরিয়াকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরে। ছাড়ুন বলছি, এভাবে যাব না আমি, নামিয়ে দিন বলছি, আপনি আমার কথা একটু রাখেন না, খুব বাজে আপনি। এসব চেঁচিয়ে বলতে বলতে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। চুপ করবে নাকি এখান থেকে ফেলে দেব? দিন ফেলে, আমি মরে গেলে খুশি হবেন তাই না? জানি আমি। কথাটা বলেই আরিয়ার হুঁশ ফেরে আফরান নিজ জায়গায় ঠায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে দাঁতগুলো কটমট করছে। আরিয়ার বুঝতে বাকি নেই কথাটা বলা ঠিক হয়নি মোটেও,
নিশ্চিত এখন এই উপরের সিঁড়ি থেকে ঠাস করে ফেলে দেবে, তারপর আমার কোমরটা ভাঙবে, ব্যাস বিয়ে ক্যান্সেল। কথা ভাবতেই আরিয়ার মাথা ঘুরে গেল। এটা কিছুতেই হতে দেওয়া চলবে না, মোটেও না। আমি ভুলে বলে ফেলেছি, সত্যি বলছি, সত্যি সত্যি আমি এটা বলতে চাইনি। আফরান যেন কিছুই শুনছে না, কপালের রগগুলো ভেসে আছে এখনো, জায়গায় দাঁড়িয়ে আছে এভাবেই। মরে যাওয়ার কথাটা বলে মোটেও এই মেয়ে ঠিক করেনি। কালকেই তো এত সব বুঝিয়ে বললাম, এই মেয়ে কখনো বুঝবেও না। বেবি, এটাকে নিশ্চয়ই এখন এখান থেকে নিচে ফেলে দিয়ে হাত পা ভেঙে ঠোঁট দুইটা পার্মানেন্ট গ্লু দিয়ে লাগিয়ে চুপ করিয়ে রাখা উচিত। কথাটা ভেবেই বাঁকা হেসে চোখ খুলে প্রথমে নিচের দিকে তাকায়। আরিয়া আফরানের দৃষ্টি বুঝে সঙ্গে সঙ্গে দুহাতে, এক হাতে ঘাড়ের ওপর দিয়ে অন্য হাতে গলার নিচ দিয়ে শক্ত করে ধরে জড়িয়ে চোখ বন্ধ করে নিয়ে বলল, আমাকে ফেলে আপনাকে নিয়েই পড়বো, একদম চিন্তা নেই আমার। এই মুহূর্তে আরিয়ার এই মুখে এই কথা শুনে কপাল কুঁচকে বলল, জানের মায়া নেই? তোর কি মনে হয় এইভাবে ধরলে আমি তোকে ফেলতে পারবো না? মোটেও পারবেন না। আরিয়া আফরান চৌধুরীর স্পর্শ আপনি মিস করে দূরে ফেলতেই পারবেন না। কথাটা আফরানের চোখে চোখ রেখেই বলল কিছুটা আবেগী স্বরে। এই মায়া ভরা কণ্ঠস্বর কি আফরানকে তার নিজের জায়গায় রাখতে পারে? এই তেজযোগ দৃষ্টির চাহনি কি তাকে তার জায়গা থেকে ভরসা করে দিতে পারে না? অবশ্যই এই মেয়ের এই ক্ষমতা আছে, নয়তো এতক্ষণে এভাবে কোলে না রেখে নিশ্চিত নিচতলার ড্রয়িং রুমের মাঝে হাড়গোড় ভেঙে আরিয়ার পড়ে থাকার কথা ছিল, তাই না? আফরানের শরীর হালকা হয়ে এসেছে, আরিয়া বেশ বুঝতে পারছে বিষয়টা, তাই আফরানের চোখ ফাঁকি দিয়ে ঠোঁটের কোণে হাসি লুকায়। জানেন, আপনার থেকে যখন খুব ভালোবাসা উপভোগ করি তখন 1000 বছর বেঁচে থাকার আশ্বাস পাই, আর যখন খুব বকে দেন তখন মনে হয় এক মুহূর্ত আর বেঁচে থাকা সব। এতটুকু বলতে আফরান একটু মাথা নুইয়ে আরিয়ার শুকনো ঠোঁটে মৃদু স্পর্শ এঁকে দিয়ে বলে, প্রথম কথাটা সবসময় মাথায় নিয়ে চলবে, ঠিক আছে? আর দ্বিতীয় শব্দটা যেন আর বলতে না শুনি। কথা শেষ করে আফরান হাঁটতে শুরু করে। আরিয়া এখনো হা হয়ে আছে। লোকটা শুধু কথায় কথায় এমন করে, হঠাৎ হঠাৎ এই কাজটা করে বসে। কথাটা ভেবেই আফরানের বুকে মুখ লুকানোর চেষ্টা করে। গাড়ির কাছে গিয়ে এক হাতে দরজাটা খুলে আরিয়াকে বসিয়ে দিয়ে নিজে অপর পাশ দিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। আরিয়া আফরানের দিকে তাকিয়ে দ্রুত গলায় বলল, জানেন আমি ড্রাইভিং করতে পারি, শিখেছি, আমি দেখাবো। আমিও সেটাই ভাবছিলাম, তুই আমাকে ড্রাইভিং করে নিয়ে যা, এতে করে গাড়িটা নিজের নামে পেয়ে যাবি। কি বলতে চাচ্ছেন? না মানে 2 মাস জার্নি করে শিখেছিস তো, তবুও তো কমপ্লিট হয়নি। নিশ্চিত মাঝ রাস্তায় গিয়ে অন্য গাড়ির সাথে মেরে দিয়ে আমাকে মারার প্ল্যান বানাচ্ছিস। সো আমি মরে গেলে নিশ্চয়ই গাড়িটা তোর নামে হয়ে যাবে, তাই না? এমনিতে তোর অনেক বুদ্ধি আছে জানিস। কথাটা বলেই আফরান গাড়ি ছাড়ে। আরিয়া রাগে রিরি করতে করতে আফরানের দিক থেকে দৃষ্টি সরিয়ে বাহিরে তাকায়। পর মুহূর্তেই আবার কি যেন ভেবে আফরানের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, হ্যাঁ, আপনি কিভাবে জানেন আমি 2 মাসে আমি ড্রাইভিং শিখেছি? আফরান উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে শব্দহীন হাসিটা থামানোর চেষ্টা করে। আরিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি করে বলুন তো, আমি যাওয়ার পর আমার খোঁজ নিয়েছিলেন? আমি কারো গোয়েন্দার চাকরি করি না। মিথ্যে বলবেন না একদম, না হলে আপনি কিভাবে জানেন এটা? আর সেদিন মিসেস শবনম আমাকে মারতে চায়, এটা কিভাবে জানেন? আর ঠিক সময়ে কিভাবে সেখানে গিয়েছিলেন? আরিয়ার মুখে এতগুলো প্রশ্ন শুনে আবারও আফরান শব্দহীন হাসে। এবারের হাসিটা আরিয়ার দৃষ্টির বাহিরে ছিল না। একদম মেজাজ খারাপ করবেন না, উত্তর দিন, সত্যি করে বলুন। আফরানের চেহারা থেকে উজ্জ্বলতা যাচ্ছেই না, হাসি মাখা মুখখানা একই রকম আছে এখনো। আরিয়ার বেশ বিরক্ত লাগছে। সবসময় সিরিয়াস মুহূর্তে মজা নিবে অভ্যাস হয়ে গিয়েছে ওনার, আর স্বাভাবিক মুহূর্তে মুখটাকে পেঁচার মতো করে রাখে যত সব। মনে মনে কথাগুলো ভেবে একবার ভেঙচি কেটে আবারও বাহিরে চোখ রাখে, আবার নিজেই মিনিটের মাথায় আফরানের দিকে ফিরে বলল, আচ্ছা, গত 3 বছরে একবারও আমার খোঁজ নেননি, আমাকে খুঁজছিলেন সেদিন? আরফান চৌধুরী শুধু শুধু সময় নষ্ট করে না। কথাটা আরিয়ার বেশ খানিকটা গায়ে লেগেছে মনে হয়। আপনি তো বলেছেন ছোটবেলা থেকে আমাকে। চুপ করবি, এত বকবক করছিস কেন? একটু ধমকিয়ে কথাটা বলল আফরান। আরিয়া একটু ভয় পেল মনে হয়, তাই কথা আর বাড়ালো না।
শরীর থেকে সিট বেল্টটা খুলে গ্লাসটা খুলে দিয়ে ওখানে হাত রেখে হাতের উপর নিজের থুতনিটা রেখে বাহিরে মনোযোগ দিল। আরিয়ার অভিমানী মন বোঝে আফরান মুচকি হেসে বাম হাতে আরিয়ার কোমর পেঁচিয়ে নিজের দিকে আনতে চাইল। আরিয়া আফরানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আফরানের দিকে না তাকিয়েই। আফরান আরো শক্ত করে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। আরিয়ার মাথা আফরানের বুকে। আফরান এভাবেই ধরে আছে। প্রথমে নিজেকে সরিয়ে নিতে চাইলেও কিছু সেকেন্ডের মাথায় এখানেই নিজের শান্তি অনুভব করে এভাবেই থেকে নিজেও এক হাতে আফরানের পেট জড়িয়ে ধরে বলে, সত্যি আমার কোনো খোঁজ রাখেননি? আফরান আরিয়ার চোখের দিকে একবার তাকিয়ে বলল, কি মনে হয়? আফরানের কথাতে কিছুটা খুশি হয় মনে হয়, তাই তো মুহূর্তেই উৎফুল্ল হয়ে দুহাতে আফরানকে জাপটে ধরে বলল, সত্যি বলছেন? তাহলে কেন আসেননি? আমাকে বুঝিয়ে বলতে পারতেন। তোমার কি মনে হয় যে তুমি তখন এসব বুঝতে? আরিয়া কি যেন ভেবে প্রশ্ন করা ছেড়ে দিয়ে আফরানের বুকের যেখানটায় মাথা ফেলে জড়িয়ে আছে সেখানটায় শার্টের ওপর দিয়ে হালকা শব্দে চুমু বসিয়ে দিয়ে মুখে হাসি ফুটিয়ে মাথা উঁচিয়ে আফরানের দিকে তাকায়। সময়টা বেশ মোহনীয় মনে হচ্ছে। শুধু আরিয়ার এমন লাগছে বিষয়টা কিন্তু এমন নয়, আফরানের মুখেও হালকা হাসির রেখা এখনো দৃশ্যমান। একটু ব্রেক চাপুন জলদি, প্লিজ প্লিজ প্লিজ। আরিয়া আকস্মিক আফরানকে ছেড়ে দিয়ে বাহিরের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল কথাটা। আকস্মিক এমন কথায় আফরান একটু কপাল কুঁচকে বলল, হয়েছে কি? এখানে কেন? আরে যা বলছি করুন না, কাজ আছে তো, এমনিতে অনেকটা দূরে এসে পড়েছি। কিসের জন্য আগে বলবে তো নাকি? আফরান এর উত্তর না দিয়ে উতলা হয়ে নিজেই আফরানের পায়ের উপর পা চেপে মাঝপথে গাড়ি থামালো আরিয়া। হঠাৎ এমন করায় আফরানের রাগের মাত্রা ছড়ায়। ধমকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, প্রবলেম কি তোর? এমন করছিস কেন? জিজ্ঞেস করেছি না? নিয়ে এসেছি বলে নিজের মতো করে যাচ্ছিস তখন থেকে দেখছি। আফরানের কথার পাত্তা না দিয়ে আরিয়া চটজলদি দরজা খুলে ছোট পার্সটা থেকে মাস্কটা মুখে নিয়ে পরে দৌড়ে গাড়ি থেকে পেছনে প্রায় অনেকটা দূরে বলা যায় সেখানে যেতে লাগলো। সবসময় বাড়াবাড়ি করবে এই মেয়ে, ওটার শিক্ষা হয়নি এখনো। আমি থাকতেও কিছু না বলে এভাবে চলে গেল। কথাটা নিজে নিজে বলে বাম হাতে পাশের সিটে মুঠোবদ্ধ হাতটি দিয়ে ঘুষি বসায়। এই মেয়ের সাথে ভালোভাবে কথা বলাই উচিত না, আবার মাথায় উঠে বসেছে। কথাগুলো বলতে বলতে একবার গ্লাসটা খুলে আরিয়াকে পরখ করার চেষ্টা করলো। ছেঁড়া ফাটা একটা শাড়ি দিয়ে পুরো শরীর আবৃত করা একজন মধ্যবয়স্ক মহিলা এক ঝাঁক নীল পদ্ম সহ লাল সাদা পদ্ম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়া দূর থেকে ডেকে দাঁড় করিয়েছে মহিলাটিকে। মহিলাটিও আরিয়ার দিকেই তাকিয়ে আছে। মহিলাটিও আরিয়ার দিকে সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে আরিয়া বলল, এগুলো বিক্রি করেন? মহিলাটির শাড়ির আঁচলটা আরেকটু শরীরে টেনে বলল, ম্যাডাম, আসলে এই ফুল বেচেই সংসার চালাই, কিন্তু আজ তেমন বেচা হয়নি, তাই ভাবছিলাম একটু পাশের রাস্তাটায় হাইটটা আহি, যদি কেউ কিনে আর কি। এমন যুগ আসছে পৃথিবী যে মানুষ ফুলেও এখন চোখ রাখে না। আরিয়া একরাশ হাসি টেনে নিল। পদ্ম ফুলগুলো যে হাত বুলিয়ে কয়েকটা ফুল হাতে নিয়ে চোখ বন্ধ করে স্মেলটা বোঝার চেষ্টা করে। উফ, কি সুন্দর মনমাতানো সুঘ্রাণ এগুলোতে। আসলে অনেকদিন হয় নীল পদ্ম চোখে পড়ে না। এগুলো দেখেই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে আসলাম। কত করে রাখেন এগুলো? মহিলা নিজেও আরিয়ার হাসির সাথে তাল মিলিয়ে হেসে বলল, এই যুগে এসেও যারা ফুল প্রেমী ওই মানুষগুলো অনেক সহজ সরল মনের মানুষ। ম্যাডাম, আপনিও খুব ভালো মনের মানুষ মনে হইতাছে। একটু জলদি বলুন, আন্টি আসলে ওয়েট করছে, উনি পরে আবার রাগ করবে। মহিলাটি হেসে হেসে বলল, জামার লাইগা টান আছে বেশ বুঝতে পারছি, আপনি খুশি হইয়া যা দিবেন তাই নিব। আরিয়া কথা না বাড়িয়ে পার্স থেকে 500 টাকার 4-5টা নোট এক হাতে যা এসেছে মহিলাটির হাতে ধরিয়ে দিয়ে বলল, লাল রঙের গুলোও নিতে পারি? আরে ম্যাডাম, আমার ফুলের দাম তো এত টাকা না, একটা ফুল 30 টাকা কইরা খালি। আরিয়া নীল লাল মিলিয়ে ফুল দুহাত ভর্তি করে নিয়ে একবার ঠোঁট কামড়ে ধরে হেসে বলল,
এইগুলো নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনি ওগুলো রেখে দিন, কিছু হবে না। কথাটা বলে আরিয়া সামনে ফিরে ফুলগুলোর দিকে তাকিয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। ফুলওয়ালি মহিলা আরিয়ার দিকে তাকিয়ে বলল, আল্লাহ তোমারে অনেক দিন বাঁচাইয়া রাখুক। আমার কত বড় উপকার করলা জানো না। বাসায় পোলাডা কয়দিন ধইরা অসুখে পাইয়া আসিল, এখন ওষুধ কিনতে পারুম। কথাটা বলে একটা ছোট কাপড়ের ব্যাগ বের করে টাকাগুলো সেখানে রেখে আবারও মহিলাটি নিজ কাজে চলে গেল। প্রায় অনেকখানি পথ আসার পর আরিয়া সামনের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে মাথাটা ভারী হয়ে আসে। চারদিকে একবার চোখ বুলিয়ে দেখে, না কোথাও কে নেই উনি। সঙ্গে সঙ্গে হাত থেকে ফুল পড়ে যায়, অশ্রুরা চোখে এসে ভিড় জমায়। গড় গড় করে চোখ বেয়ে পানি পড়ে, মাস্ক ভিজে যায়। কিভাবে পারলেন উনি এটা করতে? আমাকে এভাবে মাঝ রাস্তায় ফেলে যেতে একটুও ভাবলেন না উনি? ভালোবাসার উপরে ওনার রাগের প্রায়োরিটি সবসময় থাকে। এটাই ওনার ভালোবাসা। কয়েক মিনিট অপেক্ষা করতে পারলেন না? নিজের রাগটাই বেশি হলো আমার থেকে। কথাগুলো ভেবেই জায়গায় উপর হয়ে বসে পড়ে রাস্তায় চলাচল গাড়িগুলোতে দৃষ্টিপাত করে কাঁদতে থাকে আরও। ম্যাম, গাড়িতে উঠে বসুন, এভাবে রাস্তায় আছেন কেন? কথাটা শুনে আরিয়া উপরের দিকে চোখ তুলে তাকায়। সাদা রঙের একটা ট্যাক্সির ড্রাইভারটাই আরিয়াকে কথাটা জিজ্ঞেস করেছিল। দুহাতে চোখ মুছে বলল, যাব না আমি। জোর করছেন কেন? ম্যাম, এভাবে রাস্তায় কতক্ষণ বসে থাকবেন? চলুন বাড়ি দিয়ে আসি। আরিয়া কালো পাথরের উপর পড়ে থাকা পার্সটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনার ভালোর জন্য বলছি ম্যাম, নয়তো আপনার আমার দুজনের জন্যই কপালে দুঃখ আছে। উঠে পড়ুন। ঠিক কি বলতে চাচ্ছেন? কিছু না ম্যাম, জলদি উঠুন, বাড়ি পৌঁছে দিই। আরিয়া একবার চারদিকে চোখ ঘুরিয়ে আবারও দেখে নিল। আবার আসার হলে নিশ্চয়ই উনি যেতেন না। লাগবে না আসা, আমি একাই চলে যাব। কথাগুলো গুনগুন করে বলতে বলতে গাড়িতে উঠে বসে আরিয়া। রাত এখন 11টার কাছাকাছি প্রায়। সারা শহরের মানুষ, হয়তো 80% মানুষ এখনো সজাগ, কারণ একটাই, এটা ঢাকা শহর, যেখানে মানুষ টাকার জন্য সব পারে। যতক্ষণ না কাজ শেষ হবে, কোনো কলকারখানা অফিস বন্ধ হবে না। সারাদিন লাগিয়ে মার্কেট শেষ করে মাত্র সবাই ফিরেছে। ক্লান্ত শরীর নিয়ে ভেতরে এসে সবাই সোফায় পিঠ ঠেকায়। একজন কাজের লোক ব্যাগগুলো এনে এক জায়গায় সাইড করে রেখেছে। আচ্ছা, বাড়ির মেয়েদের কি অসময়ে রেস্টের টাইম আছে? নিশ্চয়ই নেই। তেমনি রহিমা বেগমও এসে প্রথমে কিচেনে ঢুকে, সাথে সামিরাও চোখে মুখে পানি দিয়ে রহিমা বেগমের কাছে যায়। ফ্রিজ থেকে বরফ বের করে এগিয়ে দেয় রহিমা বেগমের কথা মতো। মিনিট 5 মাথায় লেবু দিয়ে শরবত বানিয়ে সবার সামনে এগিয়ে দেয় রহিমা বেগম। অবশ্য খলিল সাহেব এখনো রহিমা বেগমের উপর নাখোশ হয়ে রয়েছে। গতকাল রাতের পর একটিবারের জন্য কথা বলেনি, এত বড় মেয়ের উপর হাত দিয়েছে। মেয়েটা এতগুলো বছর পর ফিরেছে, তার মাঝে গায়ে হাত দিয়েছে বলে অনেক কথা শুনিয়েছে কাল রহিমা বেগমকে। এরপর রহিমাও আর আগ বাড়িয়ে সাহস পাননি কথা বলতে। সারাদিন মার্কেটে একসাথে থাকলেও জরুরি কথা ছাড়া কথা বলার সাহস পায়নি রহিমা। নীরবতা কাটিয়ে জাফর সাহেব বলে উঠলেন, সবার সবকিছু ঠিকঠাকই হয়েছে, কোনো কিছু বাকি আছে? একদম নিশ্চিন্তে থাকো বাবা, কোনো প্রবলেম হয়নি। জাফর কপাল কুঁচকে বললেন, হয়েছে, তোমাকে আর আগ বাড়িয়ে বলতে হবে না। নিজের বিয়েটা তো সবটা ভেঙে দিচ্ছ তিল তিল করে। অন্যেরটা নিয়ে বেশি এক্সাইটেড না হলেই বোধ হয় ভালো। পারলে নিজেরটা ঠিক করার চেষ্টা করো। বাবা, সব সময় এটা নিয়ে কথা বলতে পারো না? ভাইজান, ঠিক বুঝলাম না কি বললেন। জাফর কথা কাটিয়ে বলল, তেমন কিছু না। আচ্ছা, আরিয়া মামুনি আসছে নাকি ওরা এখনো ফিরেনি? পাশ থেকে সার্ভেন্ট বলল, বড় সাহেব, হয়েছে কি, আফরান স্যার আপামনিরে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু যাওয়ার কিছুক্ষণ পরেই আপামনি একাই ফিরেছে দেখলাম। সাথে কোনো ব্যাগ ট্যাগ দেখিনি। আপামনির মনে হয় মনটা খারাপ। আমার মনে হয় কিছু হয়েছে। সার্ভেন্টের কথা শুনে সবাই যেন একটু অবাক হলো, বিশেষ করে প্রেমা। তখন তো দুজনকে কি সুন্দর দেখেছিল একসাথে, আবার কি হলো এদের? জাফর সঙ্গে সঙ্গে তেতে উঠে বলল, হোয়াট? তার মানে মামুনি নিজেই শপিং এ যায়নি? ওই বজ্জাত বেয়াদব ছেলেটা আমার মামুনির সাথে আবার কিছু করেছে নিশ্চয়ই।
ওটাকে যখন ভালো মনে করব ঠিক তখনই কিছু একটা করে বসবে। আসলে ও চাইটা কি, এর শেষ দেখে ছাড়বো। খলিল সাহেব জাফর সাহেবকে উত্তেজিত হতে দেখে বলল, ভাইজান রাখবেন না প্লিজ, আগে কি হচ্ছে সেটা জেনে নিন। জাফর কথা না বাড়িয়ে আরিয়াকে মামনি ডাকতে লাগলো কিছুটা উঁচু আওয়াজে। ফেরার পর থেকে একাধারে কয়েক ঘন্টা কেটে কুটে ঘুমিয়েছিল আরিয়া। হঠাৎ আওয়াজে ঘুম ভাঙে, দু চোখ কচলিয়ে চারদিকে একবার তাকিয়ে নেয়, তার মধ্যেই সামিরা রুমে আসে। কি হয়েছিল রে? আরিয়া কিছুই বুঝলো না, শুধু তাকিয়ে রইল সামিরার দিকে অভ্যেস মতো। ফের পরক্ষণে সব মনে পড়তে আবারও চোখ জোড়ায় অশ্রু জমে। সামিরা কাছে এসে বলল, ওর তো বাবা ডাকছে। কথাটা বলে আরিয়ার হাত ধরে খাট থেকে নামিয়ে দেয়। শরীরটা একটু দুর্বল, হয়তো মনোবল না থাকার কারণে। ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে? কিছু উল্টাপাল্টা করেছিস? সামান্যতে এমন করা লাগে? উনি কিভাবে পারলো আমায় মাঝ রাস্তায় একা ফেলে চলে আসতে? যদি আমার কিছু হয়ে যেত, আমার কাছে যদি টাকা না থাকতো, কিভাবে ফিরতাম আমি? কি বলছিস? ভাইয়া তোকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, সেটাও এমন করে? মিথ্যা বলছি? কিছুই তো কেনা হলো না আমার। কথাটা বলেই আবার ঠোঁট ভাঙে আরিয়া। রিল্যাক্স আরু, কিন্তু তুই কি করেছিস? কিছুই না, শুধু পথে ফুল দেখে কিনতে গিয়েছিলাম, গাড়ি থামিয়ে, এটুকুই। নিশ্চয় ভাইয়া নিষেধ করেছিল, তাহলে কেন গেলি? এই কারণে তো রাগ করেছে। এটা কোনো বিষয় হলো বল? নীল পদ্ম কত বছর পর দেখেছি, তাই তো নিজেকে আটকাতে পারিনি, তাই বলে এমন করবে এইটুকুতেই? ভাইয়া যে অল্পতে রিয়েক্ট করে এটা তো জানিস, তারপরেও কেন? নিচ থেকে জাফর সাহেব ডেকে বললেন, বৌমা আরোকে নিয়ে এসো, নিশ্চয়ই মেয়েটা রাগ করেছে। সামিরা আর কিছু না বলে আরিয়াকে নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয়। আরিয়ার চক্ষুদয় ফুলে আছে ভীষণ রকম, মনে হচ্ছে সার্জারি করিয়ে এমন করেছে, কারণ চোখ ফোলাতেও আরোকে খারাপ লাগছে না, উল্টো আকর্ষণীয় মনে হচ্ছে আরো। লাল হয়ে আছে উভয় চোখ, সাথে নাগের ডগাতে যেন কেউ লাল আবির মেখে দিয়েছে এমন মনে হচ্ছে। সবাই আরিয়াকে দেখেই বুঝেছে মেয়েটা সারাদিন নিশ্চয়ই কেঁদে কেঁদে নিজের এই অবস্থা বানিয়েছে। বিষয়টা জাফর সাহেবের চোখ আওড়াতে পারেনি। আরোকে এভাবে কখনো দেখেনি কষ্ট পেতে, কাঁদতে দেখেছে চোখের সামনে, কিন্তু ভেতরে কতটা কষ্ট পেয়ে কাঁদলে একজন মানুষের এই রকম চোখ মুখ ফুলে ওঠে এটা ওনার জানা। ভেতরটা মোচড় দিয়ে ওঠে সঙ্গে সঙ্গে। দ্রুত পায়ে আরিয়ার সামনে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি করেছে বেয়াদব ছেলে? আজ মেরেছে, নিয়ে যায়নি মলে? জাফরের মুখে স্নেহশীল কথা শুনে আরিয়া এবার নেকা কান্না জুড়ে দিয়ে বলল, তোমার ছেলে আমাকে মার্কেট তো দূরের কথা, উল্টো আমাকে মাঝ রাস্তায়। এটুকু বলতেই আরিয়ার চেহারায় হঠাৎ করে চেঞ্জ আসে। ভয়ে জড়সড় হয়ে গুটিয়ে নেয় নিজেকে জাফর সাহেবের একদম কাছে এসে। আরিয়া হঠাৎ কথা থামিয়ে দেওয়ার বিষয়টা কারো বোধগম্য হলো না, কিন্তু সামিরা আরিয়ার পাশাপাশি ছিল বিধায় ওর বুঝতে অসুবিধা হয়নি। মাত্র দরজা পেরিয়ে দুপা ভেতরে ফেলেছে আফরান। দেখতে খানিকটা বেপরোয়া লাগছে। কপালের ডান দিকে ঠিক চুলের একটু নিচে রক্ত রেখা উকি দিয়ে দেখা দিচ্ছে। চুলগুলো মৃদু বাতাসে দোল খাওয়ার কারণে সাদা রঙের শার্টটাতেও রক্তের ছাপ যেন লাল রঙের ফেব্রিক্স দিয়ে বিন্দু আঁকা হয়েছে। আয়ুষ সামিরার চোখে ভয়ের ছাপ দেখে দৃষ্টি অনুসরণে সেদিকেই তাকাতেই আফরানকে দেখে মুখে একটু বিরক্তি নিয়ে প্রশ্ন ছুড়ল, আরোকে নিয়ে যাসনি কেন? যদি না নেওয়ারই ছিল তবে আমাদের সঙ্গেই তো পাঠিয়ে দিতে পারতিস। আর বেরিয়েছিলি কেন? আবার একাই পাঠিয়েছিলি? এসব কি আরফান? আয়ুষের কথা শুনে সবাই সেদিকেই দৃষ্টি ফেলে। জাফর সাহেবের মেজাজটা আফরানকে দেখে মনে হয় বেড়ে গিয়েছে। কাকে খুন করে এসেছো? কার মায়ের বুক খালি করে এসেছো? আজ আবার কার ফ্যামিলি থেকে একজনকে উঠিয়ে নিয়েছো? তোমার মতো নির্লজ্জ ছেলে আর দুটো দেখিনি। দুদিন বাদেই তো বিয়ে, এখন এসব ছাড়ছো না কেন? খুন খারাপি নেশায় পরিণত হয়েছে দেখছি তোমার। মামুনের দিকে তাকাও, ততটা স্বচ্ছ ওর মনটা, আর তুমি তোমার এই অনিশ্চিত ভবিষ্যতের সাথে ওকে জড়াতে চাচ্ছ আফরান। আর আজ একা ছেড়েছো কেন? নিজে নিয়ে আসলে কি খুব বিপদ হয়ে যেত? একসাথে এতগুলো প্রশ্ন আফরানের দিকে, কিন্তু আফরানকে দেখে মনে হচ্ছে সে কিছুই শোনেনি, চুপচাপ নিজের মতো সামনে এগিয়ে যাচ্ছে। রহিমা বেগমের যেন ভেতরটা ভয়ে কাঁপছে।
এই ছেলে মানুষ খুন করেছে নিশ্চিত। শার্টের লাল দাগগুলো অবশ্যই রক্ত। এই কারণে বলেছিলাম যা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে। এমন একজন খুনির সাথে নিজের মেয়ের বিয়ে আমি চোখের সামনে দাঁড়িয়ে কিছুতেই দেখতে পারবো না। আর এই বিয়ে হবে না। ব্যাস ভাইজান, যা হয়েছে সব ভুলে যান। আমরা কিছুদিনের জন্য অন্ধ হয়ে যাই। এই ছেলের স্বভাব ভুলে গিয়েছিলাম। এ ছেলে কোনো দিন পরিবর্তন হবার নয়। আশা করি আপনি এর উপর কথা বলবেন না। আপনিও নিশ্চয়ই আরিয়ার জন্য এমন পাত্র আশা করেন না। আফরান স্বাভাবিক গলায় একটু আস্তে করেই বলল, দাঁড়িয়ে চোখের সামনে যেন বিয়েটা না দেখতে পারেন সেই ব্যবস্থা করে দেব, একদম চিন্তা করবেন না। রহিমা বেগমের মুখের উপর কথা বলাটা উপস্থিত কারোই পছন্দ হলো না, কিন্তু আপাতত তার এসব কথার দাম এখানে নেই। আর এই কথাটা নিছক অতিরিক্ত কথা ছাড়া আর কিছুই নয়, এটা সবার ধারণা। তাই এটা নিয়ে কেউ কথা বাড়ায়নি। মায়ের মুখে বিয়ে ভেঙে দেওয়ার কথাটা শুনে আরিয়া কপাল কুঁচকায়। যাই হোক, সেটা ওর আর তার মাফিয়া হাজবেন্ডের বিষয়, অন্য কেউ কেন কথা বলবে? মা হয়েছে তো কি হয়েছে, বিয়ে ভাঙার কথা কেন বলবে? ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব নাকি? আজব তো। বিয়ে ভাঙার কথাটা মোটেও তার পছন্দ হয়নি। আর খুনি কেন বলছে? উনি খুন করেনি জানি আমি, হয়তো হাতাহাতি হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু উনি মোটেও কাউকে খুন করেননি। বুঝতেছে না কেন কেউ? কথাগুলো আরিয়া মনে মনে নিজের সাথে বকবক করছে। এসব ভাবনার মাঝে কানের কাছে কথার শব্দ বেজে ওঠে। হয়েছে নালিশ জানানো? আরিয়া চমকি একটু পিছু হটে বলল, আপনি কথা বলবেন না, একদম বলে দিলাম। কপা গলায় আওয়াজ শুনে আফরান স্মিত হাসে। নির্লজ্জদের মতো হাসছো আবার দেখছি। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে ক্যান্সেল। অনেক হয়েছে তামাশা, এবার একটু শান্তিময় সকাল চাই। তুমি আসতে পারো। তোমার এসবকে ভালোবাসা বলে না আফরান। বারবার মেয়েটার মন ভেঙে দিচ্ছ তুমি। নিজের ব্যক্তিত্ব নিয়েই থাকো। আমার মামনিকে আর জড়াবে না তোমার সাথে। নিজের হাতে মামনিকে তোমার হাতে তুলে দিতে পারি না, সবটা জেনেও। আসতে পারো তুমি। আফরান কপাল কুঁচকে বলল, আমি বলেছি আমি এই মেয়েকে ভালোবাসি। ইভেন আমি তো আগেই বলেছি বিয়ে করব না, তোমরাই বলেছো। বাট বইয়ের যেহেতু শখ হয়েছে, এখন এটা তোমরা চাইলেও থামাতে পারবে না। একদম মামনিকে আর নিজের বউ বলে দাবি করবে না। তা বউকে কি শালি বলে দাবি করব? আশ্চর্য। তোমার মাথায় যে কিছুই নেই, ভেতরটাই যে অন্ধকারে ছেয়ে আছে, কথাবার্তার ধারাই বোঝা যায়। আফরানের কথা বাড়াতে চাচ্ছে না, তাই চুপ করে আবারও আরিয়ার কাছে গিয়ে স্মিত হেসে বলল, রাগ করেছো? আরিয়া আফরানের দিকে একটুও না তাকিয়ে বলল, কথা বলবেন না আমার সাথে আপনি। ঠিক আছে, গেলাম আমি। মাথায় কিন্তু প্রচুর আঘাত পেয়েছি বউ, ব্যথা হচ্ছে খুব। কথাটা বলে আফরান উপরে হাঁটা ধরে। আরিয়া একবার আফরানের দিকে তাকিয়ে আবার উপস্থিত সবার দিকে দৃষ্টি ফেলে তাকায়। কি বলে গেল এমন করে? আবার নিশ্চয়ই হুমকি দিয়েছে, তাই না? চিন্তা করো না মামনি, ওর কথায় কিছু হবে না। একবার বলে দিয়েছে যখন, তখন বিয়েটা কিছুতেই হবে না। আরিয়া কাপা গলায় বলল, আসলে চাচা জান হয়েছে কি, উনি মিথ্যা বলছেন না, আমি দেখেছি বিয়ের পেপারগুলো। জাফর আশ্চর্য হয়ে বলল, তুমি কি শিওর? আরিয়া মাথা নত করে লজ্জা মুখ করে মাথা নেড়ে সম্মতি জানায়। জাফর আরিয়ার রিয়াকশন দেখে একটু অবাক হয়। একটু আগেই তো কান্না করছিল, অভিযোগ দিতে চেয়েছিল, এখন এক মুহূর্তেই মুড চেঞ্জ। আচ্ছা মামনি, তুমি বলো যে তুমি কি আফরানের সাথে থাকতে চাও? বিয়েটা কিন্তু ফেলনা জিনিস নয়। এখন তুমি বড় হয়েছো, বোঝার ক্ষমতা আছে নিশ্চয়ই। তাই জিজ্ঞেস করছি, তোমার মতের উপর ভিত্তি করেই হবে সব। তবে তুমি যদি না থাকতে চাও, সেটাও অবশ্যই আমরা ব্যবস্থা করে ডিভোর্সের ব্যবস্থা। এটুকু বলতেই আরিয়া বলল, চাচা জান উনি মোটেও এতটা খারাপ নয়, আমরা যেমনটা মনে করি। আরিয়ার কথায় সকলেই একটু চমকায়। এদের দুইজনের কথা কি সব সময় চেঞ্জ হয়েই যাবে? কখনো কি এক হবে না এদের কথা? একবার হ্যাঁ তো একবার না। রহিমা বেগম সামনে এসে ধমকিয়ে বলল, তোমার মাথা ওই ছেলে একদম ওয়াশ করে দিয়েছে দেখছি। আফরান স্বাভাবিক নয়, এটা কি বুঝতেছ না এখনো? অন্য ছেলেদের মতো ওর চালচলন মোটেও আমার কাছে স্বাভাবিক মনে হয় না আরিয়া। আরিয়া চুপচাপ মাথা নত করে ফ্লোরে দৃষ্টি রেখে তাকিয়ে আছে।
কি করছো রহিমা এসব? মামুনি নিজের ভালোটা বুঝতে পারে এখন, শুধু শুধু ধমকিয়ে লাভ আছে? আরিয়ার ইচ্ছে করছে না মোটেও এখানে থাকতে। নিশ্চয় ওনার খুব ব্যথা লেগেছে, রক্তাক্ত হয়ে আছে শরীর। কোথায় গিয়েছিল উনি? এমন করে নিজেকে ওসব লোকদের সাথে জড়িয়ে কি লাভ ওনার? কথাগুলো ভেবে আরিয়া আর এক মুহূর্ত এখানে দাঁড়ায় না, আস্তে পায়ে জায়গা ছেড়ে উপরে চলে যায়। বাবা, এখন এটা নিয়ে আর কথা না বাড়ানো মনে হয় ঠিক হবে, কারণ ভাইয়া যা বলে দিয়েছে মনে হয় না এটার উপরে আর কিছু করা যাবে। তাছাড়া আরও নিজেই তো বলে গেল, তাই না? ও যদি নিজেকে আফরানের কাছে বিপজ্জনক মনে করত, নিশ্চয়ই এভাবে নিজেকে ইচ্ছে করে আফরানের কাছে তুলে দিতে বলতো না। ভেবে দেখো, 3 বছর আগে আফরানের অত্যাচারের জন্যই আরও চলে গিয়েছিল, এখন আবার কেন নিজেই থাকতে যাচ্ছে। আই থিঙ্ক আফরান আর আরুর মাঝে ভুল বোঝাবুঝি হয়েছিল, যেটা এখন নেই, নয়তো আরও নিশ্চয়ই এভাবে সম্মতি দিত না, তাই না? তোকে তো আমি পরে দেখে নেব। নিউজটা আমার কাছে ঠিক সময় মতো কেন আসেনি? ওই কুত্তার বাচ্চাটার সাহস কি করে হয় একদম দেশে চলে আসার? আজ মরা পুষ্টিহীন ছেলে পুলেগুলো আজ আমার পেছনে লেলিয়ে দিয়েছে, নিজে সামনে না এসে। কি ভেবেছিল ওই কার্তিক ওর দেশে আসার খবর আমার কাছে আসবে না? ওই শালার দম বেড়েছে, এটার ব্যবস্থা কর আগে। প্রতিটা সেকেন্ডের নিউজ চাই আমার। গরেট, আজ আমার বইয়ের যদি কিচ্ছু হয়ে যেত, তোদের প্রত্যেকটা শরীরের মাংস কেটে কুচি কুচি করে খিচুড়ি পাকাতাম। কথাগুলো একদম তানভীরকে বলে কলটা কেটে দিয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারে। মাথা পুরো 100 হয়ে আছে, বোঝাই যাচ্ছে। বিকেলবেলা যদি ফোনটা সময় মতো না আসতো তবে নিশ্চয়ই আরুর ব্যাপারে ক্লিয়ার হয়ে যেত। তারপর টার্গেট হিসেবে নিশ্চিত আমার বউকে রাখতো ওই কুত্তার বাচ্চাটা। ওই বেটার সাহস আমি মিইয়ে দেব একদম। কার পেছনে লেগেছে ওর ধারণা এখনো হয়নি। কথাগুলো বলে শার্টের বোতামগুলো খুলতে খুলতে বারান্দার দরজাটার সামনে থেকে ভেতরে আসে আফরান। তার মধ্যেই এসে হাজির হয় আরিয়া। কথা না বলে ডিরেক্ট ভেতরে চলে আসে। এতক্ষণের রাগটা আরিয়ার সেই অভিমানী কিউটনেস চেহারার দিকে তাকাতেই যেন উবে গেল মুহূর্তে। আরিয়া আফরানের দিকে না তাকিয়েই ওষুধের ছোট বক্সটা এনে খাটের উপর বসে সে অভিমানী গলাতেই বলল, এখানে বসুন। আফরানের ঠোঁটের কোণে হাসি জমে বউ রাগ করেছে বলে কথা, সেটাও এই প্রথম হয়েছে। রাগ করেও তার কাছেই এসেছে, চলে যায়নি কোথাও। এটাই তো আফরান সবসময় চেয়েছে, তাই না? যা কিছু হবে সেটা তার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, সেটা যেভাবেই হোক না কেন, যে কারণেই হোক না কেন। কিন্তু এই মুহূর্তে বউকে তো আর সবটা বলতে পারবে না, কেন ওভাবে একা ফেলে চলে গিয়েছিল। নিশ্চয়ই খুব রাগ জমিয়েছে নিজের মধ্যে। ঠিক আছে, আমিও দেখবো কেমন রাগ করেছে আমার বউ, কতক্ষণ থাকতে পারে। আরিয়া ঠিক মুখোমুখি হয়ে বসলো। বসার পর তো মনে হচ্ছে আরেকটু রাগিয়ে দিই এই মেয়েটাকে, ওটাকে এমন ভাবেই মানায়। আমি তো ভেবেছিলাম আসবি না, তা কি ভেবে আসলি সত্যি করে বলতো? আরফান চৌধুরীর জন্য দেখছি ইদানিং একটু বেশি উদ্বিগ্ন হয়ে যাচ্ছিস। ফিরে আসার পর থেকেই দেখছি ছ্যাচরা মেয়েদের মতো পেছনে পড়ে আছিস। কি চাই আরফান চৌধুরীর থেকে? সাচরা? হোয়াট ডু ইউ মিন বাই দিস ওয়ার্ড? আর কে সাচরা? কেন, তোর মনে হচ্ছে না যে একটু বেশি ছ্যাচরামি করছিস? এবার একটু উঁচু আওয়াজে বলল, একদম বাজে কথা বলবেন না, বলে দিলাম। আমি কখন আপনার পেছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করলাম?